স্বাগতম। আমি তানজিমা মুরসালিন খানম, সহকারী অধ্যাপক, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাই, ময়মনসিংহ। আজকে অনলাইন ক্লাসে আমার প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ পরবর্তী সময়ে এটাই আমাদের প্রথম ক্লাস। এবার ঈদুল আজহা আমরা পালন করেছি খুব নিরানন্দ পরিবেশে, কারণ আমাদের দেশ এখন করোনা এবং বন্যা বিধ্বস্ত। তারপর এটা আমাদের জন্য শোকের মাস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে 15ই আগস্ট নিহত হন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসের সাথে থাকার চেষ্টা করবে। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হবে, আমরা পড়ছিলাম উৎপাদন অপেক্ষক। সেখানে আমরা গত ক্লাসে আমরা উৎপাদন অপেক্ষক কাকে বলে, স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, তাদের পার্থক্য ইত্যাদি দেখলাম। এখন আজকে আমরা পড়ব উৎপাদন বৃদ্ধি এবং মাত্রাগত উৎপাদন। তো ক্লাস শুরু করার আগে পূর্বের ক্লাস থেকে আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য পুরানো কিছু কথা বলবো। সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক কাকে বলে। আমরা জানি উৎপাদন নির্ভর করে উপাদানগুলির উপর। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, কারিগরি প্রযুক্তি ইত্যাদির উপর উৎপাদন নির্ভরশীল। অর্থাৎ উৎপাদন অপেক্ষকের হচ্ছে উৎপাদন উপকরণগুলি হচ্ছে স্বাধীন চলক এবং উৎপাদন হচ্ছে নির্ভরশীল চলক। স্বাধীন চলকের সাথে নির্ভরশীলতার সম্পর্ক যে যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদন অপেক্ষক বলা হয়। আমরা জানি গত ক্লাসে তোমরা এই সম্পর্কে ধারণা পেয়েছো। তারপর আমি বলবো একটু স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের কথা। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যখন একাধিক উপাদান পরিবর্তনশীল, যখন একটি উপাদান পরিবর্তনশীল এবং অন্য উপকরণটি স্থির, তখন তাকে স্বল্পকালীন উপকরণ বলা হয়, উৎপাদন অপেক্ষক বলা হয়। অর্থাৎ আমি দেখি কিউ ইজ এ ফাংশন অফ এল কে বার। অর্থাৎ এখানে শুধুমাত্র শ্রমিক পরিবর্তনশীল এবং ক্যাপিটালটা স্থির। ক্যাপিটাল স্থির থাকবে কিন্তু ক্যাপিটাল অবশ্যই থাকবে, তার সাথে থাকবে শ্রমিকের পরিবর্তনশীলতা, যার ফলে তাদের অনুপাতের পরিবর্তন ঘটবে এবং উৎপাদন চলবে। একে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যখন প্রত্যেকটা উপাদানই পরিবর্তনশীল। এখানে আমরা আমাদের আলোচনা সুবিধার্থে লেবার এবং ক্যাপিটালকে পরিবর্তনশীল ধরে নিব এবং তার মাধ্যমে আমাদের উৎপাদনের পরিবর্তন ঘটবে। একে বলা হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ কিউ ইজ এ ফাংশন অফ এল কে। লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তনশীল। চিত্র একটা পার্থক্য আমরা দেখি। যেমন আমরা দেখব যখন আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আলোচনা করব, ভূমি অক্ষে আমরা দেখাবো উৎপাদন, লম্ব অক্ষে ভূমি অক্ষে দেখাবো আমাদের উপকরণ, লম্ব অক্ষে দেখাবো উৎপাদন। প্রথম দিকে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়বে, এখানে স্থির থাকবে, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়বে, পরে আস্তে আস্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরে কমতে থাকবে। এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের বৈশিষ্ট্য বা নিয়ম। দ্বিতীয়ত দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যখন দুইটা উপকরণই পরিবর্তনশীল, লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তন হবে এবং তার মাধ্যমে উৎপাদনের পরিবর্তন হবে। যখন দুইটাই বাড়ানো হবে উৎপাদনও বাড়বে এবং উৎপাদন সম উৎপাদন রেখা উপর দিকে স্থানান্তরিত হবে। যাই হোক, এটা ছিল আমাদের গত ক্লাসের বিষয়বস্তু। এখন আমরা আমাদের নতুন আজকের টপিকসে চলে যাব। প্রথমেই আমরা দেখব উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝি। উৎপাদন বিধি হচ্ছে মূলত আমরা দেখি যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায়, তাকে উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ আমরা জানি যখন আমরা উপকরণ নিয়োগ করব তখন অবশ্যই আমাদের খরচ হবে এবং সেই খরচের উপকরণ নিয়োগের অনুযায়ী উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু আমরা উৎপাদন বিধিতে দেখব উপকরণ খরচের তুলনায় উৎপাদন কি হারে বাড়ে। অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়বে উৎপাদন তার চাইতে বেশি হারে বাড়বে, অথবা সমান হারে বাড়বে, অথবা ক্রমহ্রাসমান অথবা কম হারে বাড়বে। উপকরণ নিয়োগের তুলনায় অর্থাৎ উৎপাদন ব্যয়ের তুলনার সাথে যখন উৎপাদন বৃদ্ধিকে তুলনা করা হবে, অনুপাত করা হবে, তখনই তাকে বলা হবে উৎপাদন বৃদ্ধি। আমরা সাধারণত উৎপাদন বৃদ্ধিতে তিন ধরনের রিটার্নস দেখি, তিন ধরনের পরিবর্তন দেখি। একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, আরেকটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, আর একটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। একটা কথা বলে নেওয়া ভালো, সাধারণত আমরা যখন একটা উপকরণ স্থির রেখে অন্য উপকরণটাকে একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করি তখনই সেটাকে আমরা উৎপাদন বৃদ্ধি বলে থাকি, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ দুইটা উপকরণের মধ্যে স্বল্পকালীন সময়ে আমরা জানি একটা স্থির থাকে, অন্যটা স্থির থাকে, আরেকটা অন্য পরিবর্তিত হয় একটা নির্দিষ্ট হারে। এবং আমরা দেখব যে সেই পরিবর্তনটার মাধ্যমে কি ধরনের উৎপাদন আসে। যদি
দেখা যায় যে যে হারে উপকরণ পরিবর্তন করা হয় তার চেয়ে বেশি হারে উৎপাদন আসে, তাইলে আমরা প্রান্তিক উৎপাদন আসে, তাইলে আমরা বুঝতে পারবো এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। যাই হোক, আমরা তিনটা বিধিকে আলাদাভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেই সাথে আমি আরেকটা কথা বলে রাখা ভালো যে বাস্তব ক্ষেত্রে আমরা দেখি আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাই কিন্তু আসলে আমাদের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সেটাও একটা সাময়িক ব্যাপার, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি সেটাকেও বাস্তব ক্ষেত্রে খুব একটা প্রয়োগ দেখা যায় না, কিন্তু বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিধি হচ্ছে কোনটা? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কিন্তু আমাদের সবই জানতে হবে, কারণ খুঁটিনাটি বিষয়গুলি জানা না থাকলে মূল বিষয়টা আমরা বুঝতে পারবো না। দ্বিতীয়ত তোমাদের পরীক্ষার জন্য আমাদের দেখা যায় এমসিকিউ প্রশ্নে অনেক সময় ছোটোখাটো প্রশ্ন থাকে, যেটা তোমাদের সব কিছুই আসলে কিছুটা ধারণা থাকাটা খুবই জরুরি। তো আমরা প্রান্তিক উৎপাদন বিধিটাকে আমরা গুরুত্ব সহকারে পড়ব, এইগুলো আমরা চিত্র এবং সূচির সাহায্যে দেখানোর চেষ্টা করছি। প্রথম বললাম ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির কথা। এখানে কি দেখা যায়, আমরা প্রথমে একটা সূচি নেই। সূচিতে আমরা কি দেখবো? জমির পরিমাণ, যেটাকে আমরা প্রতি ক্ষেত্রেই 1 একর করে ধরে নিলাম। উপকরণ, পরিবর্তনশীল উপকরণ হিসেবে ধরলাম শ্রমকে। পরিবর্তনশীল উপকরণ হচ্ছে শ্রম। প্রথমত আমরা যদি 1 একর জমি এবং একজন শ্রমিকের সাহায্যে উৎপাদন কার্য পরিচালনা করি, তবে কি দেখা যাবে? আমাদের টিপি বা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন হচ্ছে 4 মণ। এটাই হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। দ্বিতীয় পর্যায়ে জমির পরিমাণ একই রইল, 1 একর। শ্রমিক বাড়ানো হলো, 1 জন থেকে 2 জন করা হলো, এবং উৎপাদন, মোট উৎপাদন হচ্ছে 10 মণ। অর্থাৎ 4 থেকে 10 বাদ দিলে কত থাকে? 6। এই 6 হচ্ছে প্রান্তিক উৎপাদন। 10 থেকে 4 বাদ দিলে যা থাকবে সেটাই হলো প্রান্তিক উৎপাদন, অর্থাৎ শেষোক্ত উৎপাদন হচ্ছে 6 মণ। তার মানে কি, আগে ছিল 4 মণ, এখন হচ্ছে 10 মণ, বাড়তি উৎপাদন হচ্ছে 6 মণ। দ্বিতীয় শ্রমিক নিয়োগ করার ফলে দ্বিতীয় শ্রমিক কতটুকু বাড়তি উৎপাদন করলো? 6 মণ। এই বাড়তি উৎপাদন হচ্ছে প্রান্তিক উৎপাদন। তৃতীয়ত, তার পরবর্তী পর্যায়ে আরো একজন শ্রমিক বাড়ানো হলো, উৎপাদন হচ্ছে 20 মণ, প্রান্তিক উৎপাদন হচ্ছে 10 মণ। তার পরবর্তী পর্যায়ে শ্রমিকের পরিমাণ 3 থেকে 4 করা হলো, চতুর্থ শ্রমিক উৎপাদন করলো যতটুকু, সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন, অর্থাৎ 20 থেকে উৎপাদন 35 মণ, এবং প্রান্তিক উৎপাদন তাহলে কত হবে? 35 থেকে 20 বাদ দিলে আমরা কত পাই? 15 মণ। এখান থেকে আমরা কি দেখলাম? উপাদান নিয়োগ 1 জন করে বাড়ানোর জন্য, এক শ্রমিক 1 জন করে বাড়ানোর জন্য উৎপাদন যে হারে বাড়ছে তাকে কি বলা যাবে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। কেন? 4 থেকে 6, 6 থেকে 10 মণ, 10 মণ থেকে 15 মণ। অর্থাৎ এখানে উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা বেশি, এই জন্য এটিকে বলা হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। চিত্রেও আমরা জিনিসটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম চিত্রটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদনের চিত্র। এখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি উপকরণ নিয়োগ করা হচ্ছে ভূমি অক্ষে, এবং উৎপাদন দেখানো হবে লম্ব অক্ষে। আমরা জানি উপকরণ নিয়োগকে একটা নির্দিষ্ট হারে আমরা বৃদ্ধি করব। তাহলে এখানে আমরা কি বলতে পারি? OA = AB = BC = CD, অর্থাৎ উপকরণ বাড়ানো হচ্ছে একটা নির্দিষ্ট হারে। কিন্তু উৎপাদন, প্রান্তিক মোট উৎপাদন আমরা দেখলাম প্রথমত আমরা দেখলাম AB less than BC, BC less than CD, অর্থাৎ উৎপাদন বাড়ছে ক্রমবর্ধমান হারে। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমরা তাই দেখি, মোট উৎপাদন বাড়বে, যে কারণে রেখাটা আমরা ঊর্ধ্বগামী দেখলাম, ঊর্ধ্বগামী রেখা। আর এই রেখাটা থেকে আমরা প্রান্তিক উৎপাদন রেখা বের করে আনবো, যেখানে আমরা দেখলাম যে শ্রমিকের নিয়োগ 1 একক বাড়ানোর ফলে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়বে। EF less than FG, FG less than GH, অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখা ঊর্ধ্বগামী হবে, কারণ এখানে আমরা দেখি খরচের অনুপাতে বা শ্রমিক নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা ক্রমবর্ধমান। এখানে মনে রাখবে স্বল্পকালীন সময়, যে কারণে শুধুমাত্র লেবার পরিবর্তন হবে, ক্যাপিটাল বা জমির পরিমাণ একই রকম থাকবে, যেটাকে আমরা L কে বাদ দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমরা কি দেখলাম? উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা বেশি, উপকরণ যে হারে নিয়োগ করা হবে তার থেকে প্রান্তিক উৎপাদন আরো বেশি হারে বাড়বে। পরবর্তীতে আমরা দেখব বাস্তব ক্ষেত্রে আমরা আসলে
শিল্পক্ষেত্রে কিছুটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা দেখতে পাই, কিন্তু সেটাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে এখানে দেখা যায় যে শিল্পক্ষেত্রে আসলে আভ্যন্তরীণ ব্যয় সংকট এবং বাহ্যিক ব্যয় সংকট প্রযোজ্য হয়, যে কারণে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রমবর্ধমান উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী থাকে, কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর সেটাকে কার্যকরী দেখা যায়। অবশ্যই সেটা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচে উৎপাদনে পরিবর্তিত। এখন আমরা আসব সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে আমরা কি দেখলাম, সে একই সূচির মতো এক ধরনের সূচি। আমরা একটাকে স্থির রাখলাম, আমাদের কি ইউজ দ্য ফাংশন অফ এল কে বার, অর্থাৎ আমাদের একটা উপাদান স্থির থাকবে আর একটা উপাদান পরিবর্তনশীল হবে। আমরা স্থির রাখলাম জমির পরিমাণ, আমাদের পরিবর্তিত হচ্ছে উপকরণ শ্রমটা পরিবর্তিত হবে। অর্থাৎ প্রথম এ সংমিশ্রণে আমরা একজন শ্রমিক এবং 1 একর জমি নিলাম, উৎপাদন মোট উৎপাদন 5 মণ, প্রান্তিক উৎপাদন 5 মণ। দ্বিতীয় পর্যায়ে আমরা যখন শ্রমিকের পরিমাণ আরেকটু বৃদ্ধি করি, অর্থাৎ 2 জন শ্রমিক নেই, তখন আমরা দেখি 10 মণ আমাদের মোট উৎপাদন 10 মণ এবং প্রান্তিক উৎপাদন 5 মণ, অর্থাৎ দ্বিতীয় শ্রমিকের উৎপাদন ক্ষমতা ভূমির সাথে একত্রিতভাবে 5 মণ। সেভাবে আমরা সি এবং ডি বিন্দু সংমিশ্রণে দেখতে পাই শ্রমিকের নিয়োগ বাড়ানো হচ্ছে 2 থেকে 3, 3 থেকে 4, এবং সেই সাথে মোট উৎপাদনও বাড়ছে 15 থেকে 10 থেকে 15, 15 থেকে 20, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু প্রান্তিক উৎপাদন 5 মণ। প্রতি ক্ষেত্রেই প্রান্তিক উৎপাদন 5 মণ। এখান থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের উৎপাদন উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা সমান, অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ করা হচ্ছে উৎপাদন ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে, কম অথবা বেশি নয়। আমরা এখানে একটা চিত্রের সাহায্যে আবার দেখি। আমরা প্রথম চিত্রটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন রেখার চিত্র। এই চিত্রটা, এই মোট উৎপাদন রেখাটা মোট উৎপাদন রেখাটা মূল বিন্দু থেকে উঠছে। এখানে আমরা দেখি যে প্রতিটা ক্ষেত্রেই আমাদের উপকরণ নিয়োগটা হচ্ছে সমান, অর্থাৎ 1 জন শ্রমিক, 2 জন, 3 জন, 4 জন এভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে, এবং উৎপাদন হচ্ছে 5 মণ, 10 মণ, 15 মণ, 20 মণ। এ বি সি ডি বিন্দুগুলিকে যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটাই হবে আমাদের মোট উৎপাদন রেখা। এখন মোট উৎপাদন রেখা থেকে আমরা যখন প্রান্তিক উৎপাদন রেখা বের করব, তখন আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে প্রান্তিক উৎপাদন হচ্ছে প্রতি ক্ষেত্রেই 5 মণ, অর্থাৎ শ্রমিক যাই নিয়োগ করা হোক না কেন তাদের উৎপাদন ক্ষমতা প্রতি শ্রমিকেরই 5 মণ করে আমরা ধরে নিলাম। অর্থাৎ এখানে আমাদের মোট প্রান্তিক উৎপাদন রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারবো, যে হারে উপকরণ নিয়োগ করা হবে ঠিক সেই একই হারে উৎপাদন বৃদ্ধি পাবে, প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা মনে রাখতে হবে, যদি এরকম কথা কেউ জিজ্ঞেস করে যে তোমরা একটা প্রান্তিক উৎপাদন রেখা, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, তখন আমরা কি দেখতে পাবো, সেই প্রান্তিক উৎপাদন রেখাটা হবে ভূমি অক্ষে সমান্তরাল। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যখন সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বা মোট উৎপাদন রেখা আমরা আঁকবো, মোট উৎপাদন রেখাটা ও বিন্দু থেকে উঠবে, ঊর্ধ্বগামী হবে, এবং প্রান্তিক উৎপাদন রেখাটা অবশ্যই ভূমি অক্ষে সমান্তরাল হবে। অর্থাৎ এখানে উপকরণ ব্যয়ের তুলনায় উপকরণ নিয়োগের তুলনায় উৎপাদন ঠিক একই হারে বৃদ্ধি পাবে। এবার আমরা আমাদের বড় প্রশ্ন বা মূল প্রশ্নে চলে আসবো, যেটা আমরা এককভাবে ভালোভাবে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। আসলে 8শ শতাব্দীতে টার্গো নামে একজন ফরাসি অর্থনীতিবিদ, উনি প্রথম কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন বা আলোচনা করেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদ সবাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় বক্তব্য রাখেন। এর ভিতরে ফরাসি অর্থনীতিবিদ টার্গো প্রথম পর্যায়ে, এবং 19বিংশ শতাব্দীতে রিকার্ডো, ম্যালথাস প্রভৃতি অর্থনীতিবিদগণ এ সম্পর্কে আলোচনা করেন, এবং মার্শালের হাতে এই তথ্যটি মূলত পরিশীলিত রূপ লাভ করে। তাছাড়াও আধুনিক অর্থনীতিবিদরাও এই সম্পর্কে আলোচনা করেন। এর ভিতর স্যামুয়েলসন, সেভিলসের নামে উল্লেখ করা যায়, মিসেস জোয়ান্স রবিন্স, ওনার নাম উল্লেখ করা যায়। ওনারাও এই বিষয়ে বক্তব্য রাখেন এবং ওনারা আধুনিক অর্থনীতিবিদ। তাহলে আমরা কি বলতে পারি, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদ সবাই কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি সম্পর্কে আগ্রহী ছিলেন। তারা এই সম্পর্কে ওনাদের বাস্তব ভিত্তিক এবং বৈজ্ঞানিক ভিত্তিক বক্তব্য প্রদান করেন। মজার ব্যাপার হচ্ছে, একজন স্কটিশ চাষি তার আলুর জমির একটা
বাস্তব অভিজ্ঞতা থেকে এই তথ্যটি অবতারণা করেন। উনি দেখেন যে এক খণ্ড জমিতে উনি যতই বেশি শ্রমিক এবং মূলধন নিয়োগ করে কিন্তু উৎপাদন সেই হারে বৃদ্ধি পায় না, উৎপাদন বৃদ্ধি পায় ক্রমহ্রাসমান হারে। ওনার এই বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে পরবর্তীতে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মতো একটা গুরুত্বপূর্ণ বিধি আমাদের অর্থনৈতিক তত্ত্বে সংযোজিত হয় এবং আমরা দেখতে পাই যে জমির উৎপাদনশীলতা আসলে জমির উৎপাদনশীলতা ক্রমহ্রাসমান এবং একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকরী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্যটাই হচ্ছে এরকম যে এক খণ্ড জমিতে বা যে কোনো উৎপাদন ক্ষেত্রে যতই অধিক পরিমাণে শ্রম বা যে কোনো অন্যান্য উপকরণ স্থির রেখে একটা নির্দিষ্ট উপকরণকে বাড়ানো হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন সে হারে বাড়বে না, উৎপাদন উপকরণ ব্যয়ের তুলনায় কম হারে বাড়বে। সেটা হয়তো কৃষিক্ষেত্রে একদম প্রাথমিকভাবে প্রযোজ্য হওয়া শুরু করে, কিন্তু পরবর্তীতে শিল্প ক্ষেত্রে, খনিজ ক্ষেত্রে সব ক্ষেত্রেই এটার বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায়। এই বিধিতে আলোচনা করার সময় আমাদের কয়েকটা অনুমিত শর্ত ধরে নিতে হয়। প্রথমত আমরা জমির ক্ষেত্রে এই বিধিটাকে বেশি কার্যকরী বলে ধরে নিই এবং বলা হয় জমির যোগান সীমাবদ্ধ এবং উর্বরা শক্তিও স্থির, কারিগরি কৌশল স্থির এবং সেই সময়ের মধ্যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি চালু হবে না। এবং দেখা যায় যে প্রকৃতপক্ষে আমরা যখন এই তথ্যটা নিয়ে আলোচনা করি তখন ওই সময়ের ভিতরে ভূমির উর্বরা শক্তি স্থির থাকবে, কলা কৌশল স্থির থাকবে, স্বল্পকালীন সময় বিবেচ্য হবে এবং উৎপাদন এককগুলি শ্রম সবকিছুই থাকবে মোটামুটিভাবে একই রকম থাকবে। এই স্থির অবস্থায় এই বিধিটাকে প্রযোজ্য হয়। আমরা এখন সূচি এবং চিত্রের মাধ্যমে বিধিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত জমির পরিমাণ আমরা আগের মতোই নিলাম 1 একর, উপকরণ অর্থাৎ শ্রমিক একজন, তখন তারা উৎপাদন করবে 50 মণ, প্রান্তিক উৎপাদন 50 মণ। দ্বিতীয়ত 2 জন শ্রমিক নেওয়া হলো, অর্থাৎ শ্রমিকের পরিমাণ বাড়ানো হলো, যেহেতু এটা একটি উপকরণ পরিবর্তনশীল, কাজেই ভূমির পরিমাণ এক একরই থাকবে, শুধু শ্রমিক বাড়বে এবং তারা উৎপাদন করবে 90 মণ। তখন প্রান্তিক উৎপাদন হবে 40 মণ। তৃতীয় ক্ষেত্রে যখন সি সংমিশ্রণ আসবে তখন 1 একর জমি 3 একক শ্রমিক এবং তারা উৎপাদন করবে 120 মণ। অর্থাৎ প্রান্তিক উৎপাদন 120 থেকে 90 বাদ দিলে কত হবে? 30 মণ। পরবর্তী পর্যায়ে ডি সংমিশ্রণে একজন শ্রমিক বৃদ্ধি করা হলো, উৎপাদন হচ্ছে 140 মণ এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে 20 মণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? যতই এক খণ্ড জমিতে শ্রমিকের ভূমির পরিমাণ ঠিক রেখে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করা হচ্ছে ততই প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে হ্রাস পাবে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে মনে রাখতে হবে উৎপাদনের প্রথম পর্যায়ে কিন্তু উৎপাদন বাড়বে, কারণ তখন ভূমি অপোষিত থাকার ফলে উর্বরা শক্তিটা পুরোপুরি ব্যবহার হবে। প্রথম দিকে মানুষের সব ক্ষেত্রেই একটা আমরা রিটার্নটা ভালো পাবো। পরবর্তী পর্যায়ে প্রথম প্রান্তিক উৎপাদন কমবে, পরে আস্তে আস্তে গড় উৎপাদনও কমবে। এই বিধিতে আমরা চিত্রে যদি প্রকাশ করি তাহলে কি দেখব? AB = BC = CD, অর্থাৎ এখানে শ্রমিকের পরিমাণ 1 একক করে বৃদ্ধি করা হলো, সেই সাথে উৎপাদন বাড়লো। আমাদের টিপি রেখাটা আমাদের উঠবে, মূলবিন্দু থেকে উঠবে ঠিকই, কিন্তু এটা ক্রমহ্রাসমান হারে বাড়বে। ক্রমহ্রাসমান হারে মোট উৎপাদন বাড়বে ক্রমহ্রাসমান হারে। যেমন 50 থেকে কিন্তু 100 হয় নাই, তাহলে আমরা কি বলতে পারতাম? সমানুপাতিক হার। 50 থেকে যদি 110 হতো তাহলে আমরা কি বলতে পারতাম? ক্রমবর্ধমান হার। কিন্তু কি হচ্ছে? 50 থেকে 90, অর্থাৎ ক্রমহ্রাসমান। এই যে রেখাটা আমরা দেখলাম যে এ বিন্দু থেকে আমরা এই বিন্দু থেকে আমরা এই বিন্দুতে গেলাম, বি বিন্দুতে গেলাম, সি বিন্দুতে গেলাম, ডি বিন্দুতে গেলাম। এখানে আমরা দেখব OA greater than AB, AB greater than BC, BC greater than CD, অর্থাৎ প্রতি ক্ষেত্রে উৎপাদন উপকরণ নিয়োগের অনুপাতে মোট উৎপাদন কমবে, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে বাড়বে এবং প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। প্রথমত প্রান্তিক উৎপাদন দেখায় আমরা দেখি, ভূমি অক্ষে আমরা উপকরণ নিয়োগ দেখাই, লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখাই। প্রথম শ্রমিক এবং প্রথম একর জমি তারা উৎপাদন করবে 50 মণ,
দ্বিতীয় শ্রমিক যখন নিয়োগ করা হবে তখন বাড়তি উৎপাদন হবে 40 মণ, তৃতীয় শ্রমিক নিয়োগ করা হলে বাড়তি উৎপাদন বা প্রান্তিক উৎপাদন হবে 20 মণ, পরবর্তীতে 10 মণ। অর্থাৎ যতই সময় শ্রমিক অধিক নিয়োগ করা হোক না কেন উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে এই বিধিটির ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। যেমন যদি কোনো কারণে প্রথম দিকে শ্রমিক অদক্ষ থাকে, পরবর্তীতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়। জমির উর্বরতা শক্তি কোনো কারণে, বন্যার কারণে বা প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, পরবর্তীতে উৎপাদন বৃদ্ধি পেতেও পারে। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখা যায়, উৎপাদন ক্ষেত্রে যদি যান্ত্রিকতা প্রয়োগ করা হয় বা উন্নত মানের বীজ সার প্রয়োগ করা হয় তবে এই বিধিটি কার্যকর হবে। তবে একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা বলতে পারি বিধিটির কার্যকারিতা আমরা অবশ্যই পরিলক্ষিত। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করলাম আমাদের স্বল্পকালীন উৎপাদন বিধি, উৎপাদন অপেক্ষক অর্থাৎ ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং প্রান্তিক উৎপাদন। এখন আমরা চলে যাব মাত্রাগত উৎপাদনে। সে একই ব্যাপার, মাত্রাগত উৎপাদন আমরা একই কথা প্রকাশ করব, অর্থাৎ উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন কি হারে বৃদ্ধি পাবে, মাত্রাগত উপকরণের উৎপাদন বিধিতে আমরা সেটাই দেখব। কিন্তু এখানে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যেমন উৎপাদন বিধিতে একটা উপকরণ স্থির ধরে আরেকটা উপকরণকে পরিবর্তন করি, এখানে কিন্তু দুইটা উপকরণকে আমরা পরিবর্তন করব এবং তার মাধ্যমে আমরা দেখব আমরা কি ধরনের রিটার্নস আসে, সেই কি ধরনের আমরা উপকরণ নিয়োগের অনুপাতে কি ধরনের উৎপাদন পাই সেটা আমরা মাত্রাগত উৎপাদনের সাহায্যে ব্যাখ্যা করব। প্রথমত আমরা দেখি স্থির মাত্রাগত উৎপাদনের কথা বলি। সেখানে কি দেখলাম, সেখানে আমরা শ্রমিক এবং মূলধন দুটাকেই পরিবর্তন করব। এই যে রেখাগুলি আমরা দেখলাম আইসোকোয়াড রেখা বলা হয়, এগুলোকে বলা হয় সম উৎপাদন রেখা। অর্থাৎ এক একটা রেখায় কিন্তু উৎপাদনের পরিমাণ সমান। এই রেখাটা প্রত্যেকটা বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। এখানে আমরা দেখি চিত্রে যে এখানে 5 মণ বা 5 একক উৎপাদন হবে। যখন উৎপাদন পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন হবে আমাদের উপরে সম উৎপাদন রেখায় আমরা চলে যাব, তারপর আরো বৃদ্ধি করলে আমরা তার উপরে যাব, এইভাবে আমাদের সম উৎপাদন রেখাগুলো উপর দিকে চলে যাবে। তো এখানে আমরা স্থির মাত্রাগত উৎপাদনে কি দেখাই, ভূমি অক্ষে শ্রম নিয়োগ দেখাই, লম্ব অক্ষে পুঁজি নিয়োগ দেখাই। এখানে আমরা যদি আই কিউ নটে থাকি তখন আমরা দেখি আমাদের 5 মণ বা 5 একক উৎপাদন হচ্ছে। যখন আমরা শ্রমিক এবং পুঁজি, মনে রাখতে হবে এখানে শ্রমিক এবং পুঁজি নিয়োগ কিন্তু একটা স্থির হারে বা নির্দিষ্ট হারে আমরা বৃদ্ধি করব। যেমন AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD। শ্রমিক এবং পুঁজি দুইটাই আমরা একই হারে বৃদ্ধি করছি, কিন্তু উৎপাদন কিন্তু আমরা সর্বক্ষেত্রে এক হারে বৃদ্ধি হবে। যেহেতু এটা স্থির মাত্রাগত উৎপাদন সেহেতু বৃদ্ধির হারটা সমান। যেমন 5 থেকে প্রথম সম উৎপাদন রেখা ছিল 5 একক, দ্বিতীয় সম উৎপাদন রেখা 10 একক, তৃতীয় তারপরেরটায় 15 একক, তারপর থেকে 20 একক। অর্থাৎ 5 থেকে 10 5 একক বৃদ্ধি পাবে, 10 থেকে 15 5 একক বৃদ্ধি পাবে, 15 থেকে 20 5 একক বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে উপকরণ নিয়োগ যে হারে হচ্ছে উৎপাদন ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে। একে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন। অর্থাৎ যখন উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উপকরণ খরচ যে হারে বৃদ্ধি করা হয়, ঠিক সে একই হারে যদি উৎপাদন বাড়ে একে বলা হবে স্থির মাত্রাগত উৎপাদন। তোমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় পরীক্ষায় যে কোনো একটা সম উৎপাদন রেখার পরিমাণটা দেওয়া থাকে না, তখন তোমাদের সেটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে বলতে পারে প্রশ্নে, তখন তোমাদের খেয়াল রাখবা যে কোন ধরনের সম উৎপাদন রেখা কোন ধরনের ব্যাখ্যা আগে এবং পরের সম উৎপাদন রেখার অবস্থানটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রেখাটার কোয়ান্টিটি দেওয়া নাই সেই কোয়ান্টিটিটা কত আসতে পারে, এটা তোমাদের নিজেদের বুঝতে হবে। এখন আমরা আসলাম ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে। এখানে আমরা কি দেখলাম, সে আগের মতোই শ্রমিক এবং পুঁজি দুটাকেই বৃদ্ধি করা হলো এবং একই হারে একই সম পরিমাণে বৃদ্ধি করা হলো। যেমন প্রথম ছিল AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD। অর্থাৎ এই দূরত্বগুলো আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে শ্রমিক বৃদ্ধি, এটা হলো পুঁজি। এখানে শ্রমিক, এখানে পুঁজি, এখানে শ্রমিক। তোমরা যদি আলাদাভাবে করো তাহলে দেখতে পাবা এই দূরত্বগুলি পরস্পর সমান। এখন এই বিন্দুতে আমরা কিউ নটে আমরা কি দেখি, উৎপাদন হচ্ছে 4 একক।
আবার Q1 এ আমরা কি দেখি, উৎপাদন হচ্ছে 10 একক, Q2 তে কি দেখি, উৎপাদন হচ্ছে 20 একক, Q3 তে 35 একক। এখন যদি আমরা সব প্রান্তিক উৎপাদনগুলো বের করি, প্রান্তিক উৎপাদনগুলো কিভাবে বের করতে হবে, আগেরটা থেকে পরেরটা শেষরটা থেকে আগেরটাকে বাদ দিতে হবে। তাহলে কি দেখব, এখানে 6 মণ, এখানে একই পরিমাণ নিয়োগ বৃদ্ধির ফলে, একই পরিমাণ উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 6 মণ। তৃতীয় পর্যায়ে একই পরিমাণ উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 10 মণ। তার পরবর্তী পর্যায়ে একই পরিমাণ উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 15 মণ। অর্থাৎ আমরা 4 মণ, 6 মণ, 10 মণ, 15 মণ। তার মানে কি, উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা বেশি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখন আমরা আসবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে। তো এখানে আমরা একইভাবে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে পুঁজি নিয়োগ দেখাই। আমাদের উপকরণ নিয়োগের অনুপাত একই রকম, AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD। কিন্তু উপকরণ নিয়োগ একই রকম হলেও উৎপাদন কিন্তু একই হারে বৃদ্ধি পাবে না। যেমন আমরা দেখি, প্রথম সম উৎপাদন রেখায় উৎপাদন হচ্ছে 50 মণ, দ্বিতীয় সম উৎপাদন রেখায় উৎপাদন হচ্ছে 90 মণ, তারপরেরটা 120 মণ, তারপরেরটা 140 মণ। এখন যদি আমরা প্রান্তিক উৎপাদন বের করি, তাহলে কি দেখব, 50 মণ থেকে 90 মণ মানে 40 মণ। অর্থাৎ আমাদের একই পরিমাণ নিয়োগে বৃদ্ধির ফলে, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 40 মণ। দ্বিতীয়ত, একই পরিমাণ উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 30 মণ। তার পরবর্তী পর্যায়ে একই পরিমাণ উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলেও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 20 মণ। এ থেকে আমরা কি বুঝতে পারি, এ থেকে আমরা বুঝতে পারি উপকরণ নিয়োগ একই হারে বৃদ্ধি করা হলো, উৎপাদন নিয়োগ কিন্তু উৎপাদন হচ্ছে কিন্তু ওই একই হারে না বা বর্ধিত হারে না, বরং কম হারে, ক্রমহ্রাসমান হারে বা কম। কারণ 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20। অর্থাৎ উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধির হারটা কম। একে বলা হয় ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে মূল কথা আমরা কি বুঝতে পারলাম, উৎপাদন বৃদ্ধি এবং মাত্রাগত উৎপাদন। উৎপাদন বৃদ্ধিটা মূলত আমরা দেখি সেটা স্বল্পকালের সাথে জড়িত, একটা উপকরণ পরিবর্তনশীল, আরেকটা উপাদান স্থির থাকবে, এবং যে উৎপাদনটা হবে সেটাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করব। আর মাত্রাগত উৎপাদনটা হচ্ছে দীর্ঘকালের সাথে জড়িত। এখানে যে উৎপাদনটা হবে আমরা সম উৎপাদন রেখার মাধ্যমে প্রকাশ করব, এবং মূল কথা যেটা বলা হবে সেটা হলো, আমাদের এই উৎপাদন বৃদ্ধির মূল বক্তব্যই হচ্ছে যে আমাদের খরচের অনুপাতে কি হারে আমরা উৎপাদনটা পাবো সেটাকে ব্যাখ্যা করা। যাই হোক, এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য করা হলেও এটা আমাদের পরীক্ষার্থী যারা আছে HSC তারা এবং স্নাতক প্রথম বর্ষের ছেলে মেয়েদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমাদের সুযোগ থাকলে এই ক্লাসটাকে একটু দেখার চেষ্টা করো, এবং সেই অনুযায়ী তোমাদের বইতে যে অনুশীলনীগুলো দেওয়া থাকে তাকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ আমাদের MCQ অনেক প্রশ্নই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। ধন্যবাদ সবাইকে।